বিন্যাস ও সমাবেশের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বিন্যাস সমাবেশ আসলে অনেকে দেখে একটু ভয় ভয় ফিল হয় যে হ্যাঁ এটা কীভাবে করবো, অনেকে হয়তো বুঝতে সমস্যা হয়। তো আমি আশা করি যে আজকের ক্লাসের পর থেকে তোমাদের মোটামুটি এই সম্পর্কে একটা বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে, অনেকগুলো সমস্যা তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো চলো শুরু করি। তো বিন্যাস সমাবেশ শুরু করার আগে আমি যে সমস্যাটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং এটা হচ্ছে বুয়েট। তোমাকে বলা হলো যে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তুমি সরাসরি বুয়েটে যাও। তো মোট কয়টা রাস্তা আছে দেখো, যে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার আমার হচ্ছে 2টা রাস্তা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েটের যাওয়ার আমার আছে মোট 3টা রাস্তা। তো তোমাকে যদি বলা হয় যে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আমি বুয়েটে মোট কত উপায়ে আমি যেতে পারি, তো অ্যান্সারটা কী রকম হবে দেখো, যে এখান থেকে এই লাইন ফলো করে যেতে পারি, এটা 1, এভাবে 2, 3, 4, 5 এবং এই লাইন দিয়ে 6। মোট 6 উপায় আমি হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে বুয়েটে আমি যেতে পারি। আচ্ছা, তো এই 6টাকে আমি কীভাবে লিখবো? 6টাকে আমি লিখতে পারি যে 2 × 3, অর্থাৎ মোট 6 উপায়ে আমি হচ্ছে যেতে পারি। কারণ দেখো এখানে হচ্ছে আমার মাঝখানে আমার ছিল 2টা রাস্তা এবং তারপরে ছিল আমার 3টা রাস্তা। তো 2 × 3 ইজিলি আমরা বলে দিতে পারি যে 6। আগের মতো আমার এরকম করে আমার হিসাব করা লাগবে না। আচ্ছা, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে আসলে হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে বুয়েটে যাওয়া একটা হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজটা আমার এখানে 2টা স্টেপে বিভক্ত, আমার 2টা ভাগে বিভক্ত আছে। এবং যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার হচ্ছে বুয়েটে যেতে হবে। এখন এই 2টা ভাগ আবার হচ্ছে কতগুলো স্টেপে আবার বিভক্ত আছে, যে এখান থেকে প্রথম ভাগটা আমার হচ্ছে 2টা স্টেপে বিভক্ত এবং তারপরের স্টেপটা আমার হচ্ছে 3টে ভাগে বিভক্ত। আর টোটাল যে আমি কাজ করলাম সেই কাজ কি হলো দেখো, সবগুলো স্টেপ কিন্তু আমি গুণ করে আমি টোটাল আমার যে কাজ সেই টোটাল কাজটা আমি কতভাবে করতে পারতেছি, মোট 6 উপায়। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে গণনার গুণনবিধি। তাহলে গণনার যে গুণনবিধি সেটা হচ্ছে কোনো কাজ যদি কতগুলো স্টেপে বিভক্ত থাকে তাহলে সবগুলো স্টেপের উপায় সংখ্যা গুণ হচ্ছে। কারণ দেখো আমার একটা কাজ, এই টোটাল যে আমার কাজ সেই কাজটা আমার হচ্ছে এই 2 × 3টা স্টেপে বিভক্ত আছে। তো সেজন্য আমার যে টোটাল কাজটা আমরা কতভাবে করতে পারছি, যে সবগুলো স্টেপে আমার হচ্ছে উপায় সংখ্যা গুণ করে আমরা হচ্ছে পাচ্ছি। নেক্সট একটা সমস্যাতে বলা হলো যে 5 জন মানুষ 5টা সিটে কতভাবে বসতে পারে। তো ধরো এখানে আমার হচ্ছে সিট আছে আমার 5টা, 1 2 3 4 5টা। আচ্ছা, তো প্রথম সিটে আমার হচ্ছে মানুষ কিন্তু 5 উপায়ে বসতে পারে, কারণ একজন বসলো অথবা তারপরজন বসতে পারে অথবা তারপরজন, এভাবে আমার প্রথম সিটে আমার মানুষ 5 উপায়ে বসতে পারে। দ্বিতীয় সিটে আমার মানুষ 4 উপায়ে বসতে পারে, কারণ অলরেডি একটা সিটে বসে গেছে। তারপরে সিট 3 2 1। আচ্ছা, তো এখানে দেখো যে মানুষ বসা কিন্তু এটা হচ্ছে আমার সম্পূর্ণ কাজ, আর এই সম্পূর্ণ কাজটা আমার হচ্ছে 5টা স্টেপে বিভক্ত এবং এই 5টা স্টেপের আমার উপায়গুলো হচ্ছে, প্রথম স্টেপে আমার উপায় হচ্ছে আমার 5, তারপর স্টেপে 4, তারপর স্টেপে 3 2 1। তাহলে আমার কিছুক্ষণ আগে আমরা গণনার গুণনবিধি দেখলাম যে কোনো কাজ যদি কতগুলো স্টেপে বিভক্ত থাকে বা কোনো অসম্পূর্ণ কাজ কতগুলো স্টেপে যদি বিভক্ত থাকে, তবে সেই ক্ষেত্রে আমার হচ্ছে সবগুলো স্টেপের উপায় সংখ্যা আমার গুণ করতে হবে। তো এখানে আমার যে যতগুলো উপায় সংখ্যা আছে সেই সবগুলোকে আমি যদি গুণ করে দেই, 5 × 4 × 3 × 2 × 1, তো এটাই হচ্ছে আমার হচ্ছে এতভাবে মানুষগুলো এখানে বসতে পারে। আর একে আমি বলতেছি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, বা এখানে এভাবে বলা যায় যে 5p5। আচ্ছা, কিন্তু এর পরবর্তীতে যদি তোমাকে বলা হয় যে 5 জন মানুষ 3টা সিটে কতভাবে বসতে পারে, 3টা সিটে কতভাবে বসতে পারে, তাহলে আমি কি করতাম যে দেখো আমার হচ্ছে বাতি 2টা সিট আমার হচ্ছে এখানে নাই। অর্থাৎ প্রথম সিটে মানুষ বসতে পারে 5 উপায়ে, তারপর সিটে মানুষ বসতে পারে 4 উপায়ে, তারপর সিটে মানুষ বসতে পারে 3 উপায়ে। তাহলে সবগুলো স্টেপের উপায় সংখ্যা যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার হচ্ছে সবগুলো কাজ, টোটাল কাজটা কত সেটা পাচ্ছি। সেটা কিছু আগে গণনা গুণনবিধি অনুসারে দেখলাম। তো তাই এখানে আমি যদি করি 3টা সিটে বসতে পারে 5 × 4 × 3
ইজ ইকুয়াল, আর এটাকে আমরা হচ্ছে লিখি যে 5p3। আচ্ছা, তো 5p এটাকে আমরা লিখতেছি হচ্ছে 5p3। তাহলে চলো আমরা দেখে আসি যে NPR এই কথার অর্থ কী। NPR এই কথার অর্থ হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক শূন্যস্থান কতভাবে পূরণ করা যায়, বা n সংখ্যক শূন্যস্থান r সংখ্যক বস্তুর দ্বারা কত উপায়ে পূরণ করা যায়। তো অনেকের কাছে প্রশ্ন মনে হতে পারে যে হ্যাঁ ভাইয়া আমরা তো প্রথমটা জানি, কিন্তু এটা কীভাবে আসলে, হ্যাঁ এটা আসলে হচ্ছে বইয়ের অনেকগুলো ম্যাথ এই উপায় দিয়ে আসলে হচ্ছে করা যায়। কিন্তু এখানে তোমার হচ্ছে লক্ষ্য রাখতে হবে যে এখানে আমার যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো সবগুলো আমার পূর্ণ হবে না। আচ্ছা, এটা নিয়ে আমি হচ্ছে কিছু পরে আলোচনা করি, যদি সমস্যা হয় যদি বুঝে। তো তোমরা প্রথমটা বোঝো যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক শূন্যস্থান কতভাবে পূরণ করা যায়। এখানে দেখো হচ্ছে 5 জন মানুষ থেকে আমি হচ্ছে 3টা শূন্যস্থান পূরণ করতেছি কত উপায়ে, হচ্ছে NPR অর্থাৎ 5p3। আগের বার ছিল আমার হচ্ছে 5টা মানুষ থেকে 5টা শূন্যস্থান কতভাবে পূরণ করতে, যে 5p5। তো এটা হচ্ছে আসলে বেসিক থিওরি। নেক্সট আমরা বিন্যাসের একটা সিম্পল সমস্যা দেখে আসি, যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায় যখন সবগুলো বর্ণ ব্যবহার করা হয়, স্বরবর্ণগুলো একত্রে থাকে, স্বরবর্ণ ক্রম পরিবর্তন না করে, স্বরবর্ণগুলো তাদের স্থান পরিবর্তন না করে, এবং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রথমটার সলিউশন তো আমরা ইজিলি করে দিতে পারি, যে সবগুলো বর্ণ যদি ব্যবহার করা হয় তাহলে হচ্ছে কতভাবে সাজানো যায়। যে এখানে আমার হচ্ছে 11টা বর্ণ আছে, তো 11টা বর্ণ তা আমার সাজাতে পারি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই, আমার এখানে হচ্ছে এম আছে 2টা, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এ আছে আমার 2টা, টু টি আছে আমার 2টা। তো এটা হচ্ছে সবগুলো বর্ণ আমার হচ্ছে মোট এতভাবে সাজানো যায়। আচ্ছা, নেক্সট বি নাম্বারটা আমাকে বলা হয়েছে যে স্বরবর্ণগুলো যেন একত্রে থাকে। আচ্ছা, স্বরবর্ণগুলো যেন একত্রে থাকে তার মানে হচ্ছে, চলো আমরা হচ্ছে একটা কাজ করি, যে স্বরবর্ণগুলোকে ভেনো করে একটা প্যাকেটের ভেতর আমরা রেখে দিই। নেক্সট আমরা বি নাম্বারটা সলভ করতেছি। আচ্ছা, এখানে আমার স্বরবর্ণগুলো আছে এ, ই, এ, আই। আমার হচ্ছে মোট এই 4টা স্বরবর্ণ আছে, এই 4টা স্বরবর্ণগুলোকে আমি হচ্ছে একটা প্যাকেটের ভেতর রেখে দিলাম, এবং তার পরবর্তীতে আমার স্বরবর্ণগুলো বাদ দিয়ে আমার বাকি যে বর্ণগুলো আছে এম, টি, এইচ, এম, টি, সি, এস, এই বর্ণগুলো আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, যে ধরো আমার এই যে একটা প্যাকেট, এই প্যাকেটটাকে আমি হচ্ছে একটা বর্ণ চিন্তা করি, একে যদি আমি হচ্ছে একটা বর্ণ চিন্তা করি তাহলে আমার কি হচ্ছে, যে মোট আমার বর্ণগয়টা 1 2 3 4 5 6 7 8, মোট আমার এখানে হচ্ছে তাহলে 8টা বর্ণ। এই 8টা বর্ণ নিজেদের ভেতর মোট কত উপায়ে তারা বিন্যস্ত হতে পারে, সেটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই, এখানে আমার হচ্ছে যেহেতু এম আছে 2টা, ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু যেহেতু আমার টি আছে 2টা, ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু এই স্বরবর্ণগুলো তো এখন হচ্ছে এদের মাঝে হচ্ছে এতভাবে বিন্যস্ত হতে পারে, কিন্তু এই স্বরবর্ণগুলো তারা হচ্ছে তো নিজেদের ভেতরেও তারা হচ্ছে বিন্যস্ত হতে পারে, তাই না? তো তারা যদি নিজেদের উপর বিন্যস্ত হয় তাহলে কি হবে, যে দেখো হচ্ছে এখানে আমার স্বরবর্ণ আছে আমার হচ্ছে মোট 4টা, তাহলে মোট তারা নিজেদেরভাবে বিন্যস্ত হতে পারে ফ্যাক্টর 4 উপায়ে, ডিভাইড বাই আমার হচ্ছে এ আছে আমার হচ্ছে 2টা, সেজন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা এটা হচ্ছে ভাগ। আচ্ছা, এখানে হচ্ছে কেন হচ্ছে আমি গুণ দিলাম, কারণ গুণ দেওয়ার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমি হচ্ছে গণনার গুণন বিধি অনুসারে কি জানি, যে কোনো কাজ যদি কতগুলো স্টেপে বিভক্ত থাকে তাহলে সবগুলো স্টেপের উপায় সংখ্যা আমার হচ্ছে গুণ করতে হলে আমার হচ্ছে টোটাল যে কাজ সেই কাজটা আমি পাচ্ছি। তো এখানে আমার টোটাল কাজটা আসলে হচ্ছে 2টা স্টেপে বিভক্ত ছিল। একটা স্টেপটা ছিল হচ্ছে স্বরবর্ণগুলো সহ এই প্যাকেটটা সহ তাদের নিজেদের ভেতর এই সবগুলো বর্ণ তাদের হচ্ছে মিক্স হবে, তার পরবর্তীতে এই স্বরবর্ণগুলো নিজেদের ভেতর আবার মিক্স হচ্ছে। তো সেজন্য হচ্ছে আমার হচ্ছে এটা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তার পরবর্তীতে প্রবলেম যেটা হচ্ছে যে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে। আচ্ছা, এখন স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করে, আচ্ছা ক্রম পরিবর্তন করার অর্থটা কী? আচ্ছা, ধরো আমার যে নাম, দেখো হচ্ছে আমার নামটা হচ্ছে মেজবা এমিজেট, আচ্ছা মেজবা। এখন তোমাকে বলা হয় যে এই মেজবা শব্দটির স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে কতভাবে বিন্যস্ত হতে পারে। আচ্ছা, ক্রম পরিবর্তন করার অর্থটা কি সেটা বলি, যে এখানে হচ্ছে যে
প্রথমে আমার যে স্বরবর্ণ ছিল ই, তারপরে স্বরবর্ণ হচ্ছে আমার এ। অর্থাৎ এখন যদি ক্রম পরিবর্তন না করে তাহলে ই কখনো এর পরে যাবে না। তার মানে এটা হচ্ছে যত ভাগে আমার হচ্ছে বিন্যস্ত হোক না কেন, আমার হচ্ছে ই সবসময় এর আগে থাকবে। যেমন হচ্ছে যদি ক্রম পরিবর্তন না করে এটা বিন্যস্ত হয়, তেমন এটা হতে পারে এম জেড বি ই এ এইচ, এম এইচ বি জেড ই এ, এম ই এ বি এইচ জেড ইত্যাদি নানাভাবে বিন্যস্ত হতে পারে। তো দেখো যে এখানে হচ্ছে ই কিন্তু কখনো আমার হচ্ছে এর পরে যাচ্ছে না, ই সবসময় আমার হচ্ছে এর সামনে থাকতেছে। আর এটাই হচ্ছে আমার ক্রম স্বরবর্ণগুলো কখনো ক্রম পরিবর্তন করে না, কারণ হচ্ছে প্রথম শব্দটাতে আমার ই হচ্ছে আমার এর সামনে ছিল। আচ্ছা, কিন্তু কেউ যদি আবার এভাবে যদি বিন্যস্ত করে লেখে যে এম জেড বি এ ই এইচ, তো এক্ষেত্রে আসলে কী করলো, হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে ইটা হচ্ছে আমার এর পিছনে চলে গেল, তার মানে হচ্ছে এখানে হচ্ছে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করছে, তো এটা আমাকে হচ্ছে গ্রহণ করা যাবে না। আচ্ছা, তো এটা তো হচ্ছে সিম্পল ম্যাথের ক্ষেত্রে আমরা দেখলাম যে হ্যাঁ এইভাবে হতে হতে অনেক বড় হয়। কিন্তু যখন আমরা অনেক বড় একটা ম্যাথ করব, তখন এই ক্রম পরিবর্তনটা আমরা কীভাবে বের করব, সেই সহজ যে নিয়ম হচ্ছে যে যতগুলো আমার এখানে স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণগুলোকে আমরা একটা বর্ণ চিন্তা করব। কারণ ওই একটা বর্ণ চিন্তা করলে তারপরে যদি আমরা বিন্যস্ত করি, তখন হচ্ছে তারা হচ্ছে ক্রম পরিবর্তন করবে না। কারণ আর এখানে যদি আমি এরপর এর সমান যদি আমি ই ধরাই, ই যদি বসাই, তাহলে কি হচ্ছে যে সবগুলোতে আমার হচ্ছে ই চলে আসতেছে, ই ই এখানে আমার ই চলে আসতেছে, এ সমান ই, এটা হচ্ছে হোল কালো পেন দিয়ে লিখি। আচ্ছা, তো এটা আমি যতভাবে বিন্যস্ত করি না কেন, সবসময় কিন্তু আমার হচ্ছে ক্রম পরিবর্তনটা আমার হচ্ছে সেম হয়ে আসতেছে। এবং কেউ এবং এ সমান যদি ই ধরে যদি কেউ এটাকে যদি এখন যদি দেখো যদি বিন্যস্ত করি, তাহলে কি হচ্ছে এর পরিবর্তে যখন আমি ই বসাচ্ছি এখানে, তখন কিন্তু আমার এটা হচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে। কারণ আমি জানি হচ্ছে দুটা বর্ণই হচ্ছে এক, এবং ওই দুইটা বর্ণ যদি একই বর্ণ যদি তাদের মাঝে যদি উল্টাপাল্টা হয়, তাহলে কিন্তু তাদের ক্রম পরিবর্তনটা কিন্তু সেম থাকে, কখনো কিন্তু চেঞ্জ হয় না। তো ঠিক এই ম্যাথটা, এই সিম্পল যে কনসেপ্ট, এই কনসেপ্টটা ইউজ করে আমরা হচ্ছে এখন হচ্ছে এই ম্যাথটা সলভ করব। তো বলা হয়েছে যে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করে না, তার মানে আমি ধরে নিলাম যে সবগুলো স্বরবর্ণই হচ্ছে সমান বা হচ্ছে এক জাতীয় বর্ণ। আর এখানে হচ্ছে স্বরবর্ণ আছে হচ্ছে আমার মোট 4টা, এই 4টাকে আমি হচ্ছে এক জাতীয় বর্ণ আমি ধরে নিলাম। তাহলে মোট টোটাল যে আমার যে যতগুলো সংখ্যা আছে, আমার টোটাল সংখ্যা আমার অক্ষর আছে হচ্ছে মোট 11টা, ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই, এখন স্বরবর্ণগুলোকে তুমি 4টা যে এক জাতীয় ধরেছি, সেই জন্য হচ্ছে এক জাতীয় বর্ণের জন্য কী হয়, আমার যতগুলো এক জাতীয় আছে ততগুলোতে ভাগ দিতে হয়। আমি ধরে নিয়েছি যে হ্যাঁ 4টা এক জাতীয় আছে, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ। এবং তার পরবর্তীতে দেখো এখানে আমার হচ্ছে এই স্বরবর্ণ বাদ দিয়ে আমার হচ্ছে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, সেটা হচ্ছে এম আছে আমার হচ্ছে 2টা, সেটা আমার ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু টি আছে আমার হচ্ছে 2টা, ফ্যাক্টোরিয়াল 2, আর এটা আমার অ্যান্সার। নেক্সট প্রবলেমটা হচ্ছে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন না করে। স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন না করে, তার মানে হচ্ছে এখানে যে স্বরবর্ণগুলো আছে এ এ আই ই, এই স্বরবর্ণগুলোকে যেমন হচ্ছে আমি হচ্ছে এখানে আঠা দিয়ে এখানে লাগাই দিছি, তার মানে হচ্ছে এরা কখনো বিন্যাসের মধ্যেই আসবে না, কারণ হচ্ছে এরা আঠা দিয়ে এখানে আটকায় আছে। বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, এই ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের এখানে তারা স্থান পরিবর্তন করতেছে। তাহলে হচ্ছে স্থান পরিবর্তন না করলে তারা আমার হচ্ছে লিখতে পারি যে স্বরবর্ণ বাদে আমার ব্যঞ্জন বর্ণ আছে মোট হচ্ছে 1 2 3 4 5 6 7 ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ব্যঞ্জন বর্ণ আছে আমার 2টা এম আর 2টা টি। এখানে দেখো হচ্ছে আমার স্থান পরিবর্তন যদি না করে, তবে তো তারা হচ্ছে কখনো বিন্যাসের মধ্যে আসবে না। আচ্ছা, নেক্সট সমস্যাটা বলা হয়েছে যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করার মানে হচ্ছে স্বরবর্ণগুলো স্বরবর্ণের মাঝে বিন্যস্ত হবে এবং ব্যঞ্জন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের মাঝে বিন্যস্ত হবে। যেমন আমার যে আরেকটা, আমার নাম মেজবা, আরেকটা হচ্ছে আহমেদ, AHMED। আচ্ছা, তো আহমেদ এখানে দেখো হচ্ছে এখন যদি বলা হয় যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কতভাবে বিন্যস্ত হবে, তার মানে হচ্ছে এই স্বরবর্ণগুলো শুধু স্বরবর্ণের মাঝে আমার হচ্ছে বিন্যস্ত হবে, এবং এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, এই ব্যঞ্জন বর্ণগুলো আমার হচ্ছে ব্যঞ্জন বর্ণের মাঝে বিন্যস্ত হবে। অর্থাৎ এ আর ই পরস্পর একবার বিন্যস্ত হবে, তার পরবর্তীতে এবং এই 3টা যে অক্ষর আছে, এই 3টা অক্ষরগুলো হচ্ছে বিন্যস্ত হবে।
আর এখানে দেখো যে আমার হচ্ছে স্বরবর্ণ আছে মোট আমার হচ্ছে 4টা, অর্থাৎ এই স্বরবর্ণগুলো নিজেদের মাঝে বিন্যস্ত হবে, অর্থাৎ এ ইর জায়গায় চলে আসবে, ই এর জায়গায় আসবে, ই এর জায়গায় আসবে, এ এর জায়গায় আসবে। তাহলে যদি স্বরবর্ণ আছে মোট আমার হচ্ছে 4টা, ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এ আছে আমার হচ্ছে 2টা, ইন্টু আর স্বরবর্ণ বাদে ব্যঞ্জন বর্ণ আছে 1 2 3 4 5 6 7, ফ্যাক্টরিয়াল 7 ডিভাইডেড বাই 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। আচ্ছা, এখানে গুণ কারণ দিলাম আবারও একটু বলে নিই যে গণনার গুণবিধি অনুসারে কোনো কাজ যদি কতগুলো স্টেপে বিভক্ত থাকে বা কোনো কাজ কতগুলো অসম্পূর্ণ কাজে যদি বিভক্ত থাকে, তাহলে সবগুলো স্টেপের উপায় সংখ্যা আমার হচ্ছে এখানে গুণ হবে। আচ্ছা, এটা আসলে আমার হচ্ছে 2টা স্টেপে বিভক্ত ছিল। একবার হচ্ছে স্বরবর্ণগুলো নিজেদের মাঝে বিন্যস্ত হলো এবং তারপরে ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মাঝে বিন্যস্ত হলো। এটা হচ্ছে আমার 2টা স্টেপ এবং হচ্ছে তাহলে টোটাল যে কাজ সেটা হচ্ছে এই 2টা স্টেপের উপায় সংখ্যা আমাকে গুণ করতে হবে। আমি সেটা কাজটা এখানে করে দিছি। আচ্ছা, নেক্সট আমরা এখন দেখবো যে হচ্ছে বিন্যাসের গণনার যোজন বিধিটা আসলে কি। আচ্ছা, তো এই সমস্যা শুরু করার আগে আমি হচ্ছে আরেকটার মতোই সিম্পল প্রবলেম দিই যে ধরো হচ্ছে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এটা হচ্ছে বুয়েট। তো তোমাকে বলা হলো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েটে যাও এবং মোট রাস্তা আছে হচ্ছে আমার 3টা। তাহলে তুমি কি করবা? তাহলে হচ্ছে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে তুমি মোট কত উপায়ে বুয়েটে যেতে পারো, যে ওটা অবভিয়াসলি কী হবে যে 1 2 3, অর্থাৎ 1 + 1 + 1 সমান হচ্ছে 3। এই 3 উপায়ে আমি হচ্ছে বুয়েটে যেতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো যে গণনার যোজন বিধি থেকে এটাই হচ্ছে আসলে আমার হচ্ছে গণনার যোজন বিধি। এখন কেননা এটা হলো যে দেখো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা যে বুয়েটে যাচ্ছি, এটা কিন্তু একটা হচ্ছে সম্পূর্ণ কাজ, অর্থাৎ প্রথমে আমি হচ্ছে এই রাস্তা দিয়েও তো আমি হচ্ছে বুয়েটে যেতে পারি, এটা হচ্ছে আমার একটা সম্পূর্ণ কাজ। তার পরবর্তীতে আমি হচ্ছে এই রাস্তা দিয়েও তো একটা যেতে পারি, এর আরেকটা সম্পূর্ণ কাজ হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েটে আমি হচ্ছে এই রাস্তা দিয়েও আমি তো আসতে পারি, এটা হচ্ছে আরেকটা সম্পূর্ণ কাজ হলো। অর্থাৎ যদি সবগুলো সম্পূর্ণ কাজই যদি আমি এখানে যদি যোগ করে দেই, তাহলে আমি হচ্ছে টোটাল যে আমার যে কাজ সেই কাজটা আমি হচ্ছে পেয়ে যাচ্ছি। অর্থাৎ গণনার যোজন বিধি হচ্ছে সম্পূর্ণ কাজের স্টেপগুলো আমার যোগ হবে। এটা হচ্ছে আমার গণনার যোজন বিধি, অর্থাৎ সম্পূর্ণ কাজের স্টেপগুলো আমার এখানে যোগ হচ্ছে। কিন্তু এর আবার গণনার গুণনবিধি কী? গণনার গুণনবিধি ছিল হচ্ছে সবগুলো কাজের যে অসম্পূর্ণ কাজ সেই অসম্পূর্ণ কাজের স্টেপগুলো আমার হচ্ছে গুণ হচ্ছিল। কারণ গণনার গুণনবিধি অনুসারে ওটা বোঝানোর সময় ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথমে আমি হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ডে আসছিলাম। তো কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তখন আমি বলা হলো যে হ্যাঁ তুমি হচ্ছে বুয়েটে যাও। বুয়েটে যাওয়ার জন্য কতগুলো রাস্তা ছিল, যে এটা যদি আবার একটু বলে নেই, এটা হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড। তো এখানে বুয়েটে যাওয়ার যেমন 2টা রাস্তা ছিল, কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া, তারপর হচ্ছে বুয়েটে যাও। তো তোমাকে বলা হয়েছিল যে তুমি হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি বুয়েটে যাও, কিন্তু আমি হচ্ছে প্রথম যে এটা হচ্ছে আসলে 2টা স্টেপে বিভক্ত ছিল, যে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে আসতে পারি হচ্ছে 2টা স্টেপ, কিন্তু এটা তো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম, বুয়েটে তো আসলাম না। তো এটা হচ্ছে একটা অসম্পূর্ণ কাজ। এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি তখন বুয়েটে যাই, তখন এটা ছিল আরেকটা হচ্ছে অসম্পূর্ণ কাজ। কারণ হচ্ছে আমাকে বলা হয়েছিল যে স্টার্ট করতে হবে আমার হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে। তো আমি যদি তখন কী করছিলাম যে এই 2টা অসম্পূর্ণ কাজের স্টেপগুলো আমি গুণ করে আমি হচ্ছে সম্পূর্ণ কাজের হচ্ছে যে কত উপায় করা যায় আমি সেটা পাচ্ছিলাম। আর এটা ছিল আমার হচ্ছে গণনার গুণন বিধি। কিন্তু গণনার যোজন বিধি অনুসারে আমি বলতে পারতেছি যে সম্পূর্ণ কাজের স্টেপগুলো যোগ করে দিলে আমি হচ্ছে টোটাল কাজটা আমি পেয়ে যাব। নেক্সট তোমাকে একটা সমস্যা দিয়ে বলা হলো যে 0 1 2 3 4 5 অঙ্কগুলো দিয়ে 4 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায় কত উপায়ে। আচ্ছা, তো যখন এই ধরনের সমস্যা দেখবা যে যখন আমার সংখ্যার ভিতরে আমার হচ্ছে 0 আছে, তো 0 থাকার মানে হচ্ছে তোমরা হচ্ছে চোখ বন্ধ করে 2টা স্টেপে ওটা বিভক্ত করে নেবা। প্রথমবারে হচ্ছে 0টাকে আমি হচ্ছে শেষে দিয়ে একবার হচ্ছে হিসাব করব, তার পরবর্তীতে 0টাকে আমি হচ্ছে মাঝখানে দিয়ে যে কোনো একটা জায়গায় দিয়ে আমি হিসাব করতে পারি। তো তোমাকে যদি বলা হয় যে 4 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়, আমার প্রথম স্টেপটা আমি হচ্ছে কী লিখবো যে 0 শেষ স্থানে দিয়ে।
একটা ঘর রাখাই। আচ্ছা, তো জিরোকে আমি শেষ স্থানে আমি হচ্ছে কত উপায়ে দিতে পারি? আমি হচ্ছে যেহেতু একটা সংখ্যা আমি হচ্ছে এক উপায়ে দিতে পারি। আচ্ছা, জিরো বাদে আমার হাতে তো টোটাল আর সংখ্যা থাকবে কয়টা? 1 2 3 4 5। অর্থাৎ প্রথম ঘরে আমি হচ্ছে সংখ্যা 5 উপায়ে আমি হচ্ছে কোনো সংখ্যা বসাতে পারি। একটা সংখ্যা ধরো হচ্ছে বসে গেল, দেন তারপরে আমার হাতে আর সংখ্যা থাকবে মাত্র আর 4টা। অর্থাৎ 2 নম্বর ঘরে আমি হচ্ছে সংখ্যা বসাতে পারি 4 উপায়ে, 3 নম্বর ঘরে আমি সংখ্যা বসাতে পারি 3 উপায়ে। অর্থাৎ জিরোকে আমি যদি শেষ স্থানে দিয়ে আমি হচ্ছে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করতে পারি মোট 5 × 4 × 3 × 1 এত উপায়। আচ্ছা, তার পরবর্তীতে 2 নম্বর স্টেপটা কী হবে? 2 নম্বর স্টেপটা হবে জিরো সামনে না নিয়ে। জিরোটাকে যদি আমি সামনে দিয়ে বসাই তাহলে সেই সংখ্যাটা কিন্তু আসলে কোনো অর্থপূর্ণ কোনো সংখ্যা হবে না। তাই জিরোটাকে আমি হচ্ছে সামনে না নিয়ে আমি হিসাব করব। আচ্ছা, যেহেতু বলা হয়েছে যে অর্থপূর্ণ জোড় সংখ্যা হতে হবে, আর এখানে আমার হচ্ছে যদি জোড় সংখ্যা হতে হলে এখানে আমার হচ্ছে অবশ্যই শেষে 2 অথবা 4 এই যে কোনো দুইটা অক্ষর থাকতে হবে। এই দুইটা অঙ্ক আমার হচ্ছে শেষ স্থানে বসতে পারে 2 উপায়ে। ধরো এখানে আমার হচ্ছে 2 বসে গেল, দেন আমার হাতে সংখ্যা আছে আর মোট 1 2 3 4 5টা সংখ্যা আছে, কিন্তু জিরোটাকে আমি যদি সামনে তো কখনো বসে দিতে পারবো না। তাই হচ্ছে প্রথম স্থানের জন্য জিরোটাকে বাদ দিলে আমার হাতের সংখ্যা অঙ্ক থাকবে আমার হচ্ছে মোট 4টা। অর্থাৎ প্রথম স্থানে আমার বসতে পারে মোট 4 উপায়ে। দেন ধরো হচ্ছে প্রথম স্থানে আমার হচ্ছে 1 বসাইলাম, দেন তারপরে আমার হাতে আর থাকবে হচ্ছে 4টা অঙ্ক। দেন দ্বিতীয় স্থানে বসতে পারে 4, তৃতীয় স্থানে বসতে পারে 3। অর্থাৎ জিরোকে সামনে না নিয়ে আমি হচ্ছে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করতে পারি 4 × 4 × 3 × 2 এত উপায়। এখন একটা জিনিস এখানে খেয়াল করো যে প্রথম স্টেপে আমি কি করছিলাম? প্রথম স্টেপে আমি হচ্ছে একটা অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করছি, এই কাজটা আমার সম্পূর্ণ। দ্বিতীয় স্টেপে আমার হচ্ছে জোড় সংখ্যা গঠন করছি, এই কাজটা সম্পূর্ণ। তাহলে আমার হচ্ছে কোনো কাজ যদি কতগুলো সম্পূর্ণ কাজে স্টেপে যদি বিভক্ত থাকে তাহলে কি করতে হয়? গণনার যোতন বিধি অনুসারে সবগুলো স্টেপ আমার হচ্ছে এখানে যোগ করতে হবে। আর আমি যদি এই এটা প্লাস এটা যদি আমি যোগ করি 4 × 4 × 3 × 2 যোগ করে আমি যে ফলটা পাবো সেটাই হচ্ছে আমার হচ্ছে উপায় সংখ্যা। কারণ হচ্ছে এই সবগুলো হচ্ছে একটা সম্পূর্ণ কাজ। নেক্সট একটা সমস্যা দেখি যে একজন লোকের একটি সাদা, 2টি লাল, 3টি সবুজ পতাকা আছে। একটির উপর আরেকটি সাদা ও 5টি পতাকা নিয়ে এসে কতগুলো বিভিন্ন সংকেত তৈরি করতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথমে আমি হচ্ছে 5টা সবুজ পতাকা আগে হচ্ছে আমি হচ্ছে বেছে নেব, যে আমার হাতে ধরো হচ্ছে 5টা সবুজ পতাকা থাকবে। তারপরে দেখবো যে কতভাবে আমি হচ্ছে সংকেতগুলো তৈরি করতে পারি। তো এই জন্যে আমি হচ্ছে প্রথমে আমি হচ্ছে বাছাই করে নিই যে আমার হাতে সাদা এখানে দেওয়া আছে ছিল যে একটা সাদা, লাল ছিল আমার হচ্ছে 2টা লাল, এবং সবুজ পতাকা ছিল আমার হচ্ছে 3টা। তো প্রথমে আমি কি করলাম যে আমি ধরে নিলাম যে আমার হাতে আমি একটা সাদা পতাকা নিলাম এবং লাল পতাকা নিলাম আমি হচ্ছে 2টা এবং সবুজ পতাকাও নিলাম আমি হচ্ছে 2টা। দেন আমার এখন তাহলে আমি কীভাবে এই সংকেতগুলো তৈরি করতে পারবো? তো দেখো আমার হাতে হচ্ছে 5টা পেন আছে। ধরো আমার হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে সাদা পতাকা, লাল পতাকা হচ্ছে আমার 2টা এবং এই 2টা ধরো হচ্ছে আমার সবুজ পতাকা। তো এখন এই লাল পতাকা আমি তো সাদা, লাল এবং হচ্ছে সবুজ এই মোট 5টা পতাকা আমার হাতে আছে। তো এখন কি করতে হবে যে যদি সংকেত করতে চায় তো তাহলে এই 5টা পতাকাকে তো নিজেদের ভেতর এভাবে আমি যদি বিন্যস্ত করতে হবে, তাই না? তো হ্যাঁ, এভাবে বিন্যস্ত হবে। তাহলে এই 5টা পতাকা নিজেদের ভেতর যত উপায় বিন্যস্ত হতে পারে তত উপায় আমি হচ্ছে একটা সংকেত তৈরি করতে পারবো। যে এখানে আমি হচ্ছে যে অর্ডারে নিয়েছি সেই অর্ডারের জন্য আমি তাহলে হচ্ছে মোট কত উপায় সংকেত তৈরি করতে পারি। তো অবশ্যই এটা বলা যেতে পারে যে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই, যেহেতু আমার এখানে হচ্ছে লাল পতাকা ছিল আমার হচ্ছে 2টা এবং এখানে সবুজ পতাকা ছিল আমার হচ্ছে 2টা, তাহলে কি হবে? ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 × ফ্যাক্টরিয়াল 2, আর এর মানটা হচ্ছে আমার 30। এটা গেল হচ্ছে একটা স্টেপ।
সেকেন্ড যে স্টেপে তখন আমি কি করতে পারি যে আমি হচ্ছে সাদা পতাকা নিলাম একটা, লাল পতাকা নিলাম আমি হচ্ছে একটা, এবং সবুজ পতাকা আমি হচ্ছে 3টা নিতে পারি। 3টা নিয়ে আমি হচ্ছে মোট 5টা অর্ডারে একটা পতাকা ব্যান্ড তৈরি করলাম। এরকম আগেটার মতোই যে 5টা অর্ডারে আমি হচ্ছে পতাকার ব্যান্ডটা তৈরি করলাম। তাহলে কতভাবে আমি হচ্ছে এই পতাকাগুলোকে নিয়ে সংকেত তৈরি করতে পারি, তাহলে অবশ্যই নিজেদের ভেতর বিন্যস্ত করতে হবে, তার মানে হচ্ছে মিক্স করতে হবে। সেটা হচ্ছে দেখো যে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই, যেহেতু সবুজ পতাকা আছে হচ্ছে একই রঙের 3টা, ফ্যাক্টরিয়াল 3। দেন আরেকটা স্টেপ হতে পারে, এর মানটা হচ্ছে আমার 20। দেন আরেকটা স্টেপ আমার কি হতে পারে যে আমি হচ্ছে সাদা পতাকাটাকে আমি হচ্ছে বাদ দিতে পারি। আমি সাদা পতাকাকে বাদ দিয়ে আমি হচ্ছে লাল পতাকা আমি হচ্ছে 2টা নিতে পারি, এবং সবুজ পতাকা আমি হচ্ছে 3টে নিতে পারি। 3টা নিয়ে তাহলে এই অর্ডারে আমি হচ্ছে কতগুলো সংকেত তৈরি করতে পারবো, যে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 ইকুয়াল হচ্ছে 10। এখন মোট কতগুলো সংকেত তৈরি করা যায় সেই কাজটা করতে হলে বলো তো এখন এটা কি করতে হবে, যে অবশ্যই এটা হচ্ছে এই সবগুলো স্টেপের উপায় সংখ্যা যোগ করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে এই প্রথম অর্ডারের জন্য এটা হচ্ছে একটা সম্পূর্ণ কাজ, কারণ হচ্ছে অলরেডি আমি হচ্ছে পতাকার কতগুলো সংকেত সেটা আমি হচ্ছে পেয়ে গেছি। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে একটা সম্পূর্ণ কাজ, তৃতীয় ক্ষেত্রে এটা হচ্ছে একটা সম্পূর্ণ কাজ। তো গণনার যোজনবিধি আমার হচ্ছে আসলে এটাই বলে যে সম্পূর্ণ কাজের স্টেপগুলো যোগ করলে আমি হচ্ছে টোটাল স্টেপগুলো আমি হচ্ছে পেতে পারি। তাহলে হচ্ছে কতগুলো সঙ্গে আমি তৈরি করতে পারি, আমি বলতে পারি প্রথমে 30 প্লাস 20 প্লাস 10, এটা আমার হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বিন্যাসের এই পর্যায়ে এসে আমরা দেখব হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। যে প্রথম প্রবলেমটা দিয়ে আমি শুরু করি, যে 0 থেকে 9 পর্যন্ত বাটন থাকলে 6 ডিজিটের কতগুলো ফোন নাম্বার বানানো যায়। অর্থাৎ আমার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা হবে আমার 6 ডিজিটের। তাহলে আমি হচ্ছে এখানে 6টা ঘর করে নেই। আচ্ছা, তো এখানে হচ্ছে 6টা ঘর। আচ্ছা, তাহলে দেখো যে আমার হচ্ছে ফোনের বাটন আছে আমার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত আমার হচ্ছে মোট 10টা অঙ্ক আছে। তাহলে প্রথম যে ঘর, সেই ঘরের জন্য আমার হচ্ছে কতভাবে আমি হচ্ছে ডিজিটগুলো বসাতে পারি। হ্যাঁ, আমি ডিজিটগুলো এখানে বসাতে পারি মোট 10 উপায়ে। সেকেন্ড ঘরে কিন্তু আমি হচ্ছে 10 উপায় বসাতে পারি, কারণ হচ্ছে ফোন নাম্বার কিন্তু একটার পরে একটা যেমন রিপিট হতে পারে। যেমন আমার যে ফোন নাম্বার যে 01715, তারপরে ডট ডট ডট, শেষে আমার আছে হচ্ছে 000, এই 3টা শূন্য আছে। দেখো এই 3টা শূন্য কিন্তু আসলে আমার হচ্ছে রিপিট হচ্ছিল। এবং তাই এই দ্বিতীয় ঘরে কিন্তু আমি হচ্ছে এই অঙ্কগুলো আমি হচ্ছে ঠিক 10 উপায়ে বসাতে পারি, কারণ ফোন নাম্বারের ক্ষেত্রে অঙ্কগুলো যদি রিপিট হয় সেক্ষেত্রে আমার হচ্ছে কোনো সমস্যা হবে না। তৃতীয় ঘরে আমি 10 উপায় বসাতে পারি, তারপরেও 10, তারপরেও 10, তারপরেও 10। অর্থাৎ মোট কতভাবে আমি হচ্ছে ফোন নাম্বার বানানো যায়, যে হ্যাঁ কোনো কাজ যদি কতগুলো স্টেপে বিভক্ত থাকে সবগুলো স্টেপের উপর সংখ্যা আমার গুণ হবে। এখানে আমার 6টা স্টেপের উপর সংখ্যা আমার হচ্ছে কত, তাহলে হচ্ছে যদি গুণ করি তাহলে 10⁶। আচ্ছা, তো 10⁶ যে আসলো, তো এটাকে আসলে এভাবে আমরা যদি লিখি তাহলে কি লেখা যায়, যে n⁴ তো n⁴ দিয়ে যদি আমি হচ্ছে কোনো সমস্যাটা যদি সলভ করতে চাই তাহলে অনেক ইজিলিভাবে আমি হচ্ছে বাকি যে সমস্যা আছে সেটা সলভ করব। তো চলো, যে n⁴ এর পরিচয়টা কি, এর পরিচয় হচ্ছে n⁴ ইকুয়াল একাধিকবার নিতে পারে টু দি পাওয়ার একাধিকবার যেতে পারে। একাধিকবার নিতে পারে, এটা হচ্ছে আমার n, তারও পাওয়ার হচ্ছে একাধিকবার যেতে পারে। এভাবে আমি যদি সেকেন্ড সমস্যাটা যে আমি যদি দেখি যে 4টি বক্সে 60টি চিঠি কত উপায়ে দেওয়া যেতে পারে, তাহলে হচ্ছে 4টি বক্সে 60টা চিঠি কত উপায়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, তো এখানে n কোনটা আর কোনটা, তো দেখো হচ্ছে একাধিকবার নিতে পারে, কে নিবে, অবশ্যই হচ্ছে বক্স কিন্তু আসলে হচ্ছে চিঠি নিবে। একাধিকবার নিতে পারে টু দি পাওয়ার একাধিকবার যেতে পারে, কে যেতে পারে হচ্ছে চিঠি যেতে পারে। তাহলে আমার হচ্ছে বক্স আছে মোট 4টা আর চিঠি আছে মোট 60টা। এটা হচ্ছে আমার অ্যান্সার।
তারপরে প্রবলেমটা দেখো, 3টে আঙ্গুলে 5টি আংটি কতভাবে পরা যায়। এটাও ঠিক আগের মতোই যে একাধিকবার নিতে পারে। কে নিতে পারে? অবশ্যই আমার হচ্ছে একটা আঙ্গুল, এই আঙ্গুল কিন্তু আমার হচ্ছে একটা আংটি নিতে পারে। একটা আঙ্গুলে কিন্তু 3টাও পরা যেতে পারে, 4টাও আংটি পরা যাবে। তো আঙ্গুল আমার হচ্ছে একাধিকবার আংটিটা নিচ্ছে। তো যেখানে আমার আঙ্গুল আছে হচ্ছে আমার 3টা, সেই 3 হচ্ছে আমার এন, আর যেতে পারে কে? আংটি যেতে পারে, আংটি হচ্ছে আমার 5টা। এটা আমার অ্যান্সার। 10 জন ভোটার 3 জন প্রার্থীকে কত উপায়ে ভোট দেবে? আচ্ছা, তো একাধিকবার এন মানে হচ্ছে এবার আগের মতো যে একাধিকবার নিতে পারে। কে ভোট নিতে পারে টাকা, আসলে ভোটটা এখানে কে নেবে? অবশ্যই একজন হচ্ছে প্রার্থী ভোট নেবে। আর এখানে প্রার্থীর সংখ্যা আছে মোট আমার 3টা, এটা হচ্ছে আমার 3। আর যেতে পারে কে? ভোট যেতে পারে, ভোটারের ভোট যেতে পারে। তাহলে হচ্ছে মোট কয়টা ভোট আছে? আমার 10টা। তো 3^10, এটা আমার অ্যান্সার। আচ্ছা, তো এই পর্যায়ে আমি হচ্ছে এখন সমাবেশটা শুরু করতে যাচ্ছি। আসলে সমাবেশ কথার অর্থ হচ্ছে বেছে নেওয়া। আর এর আগে যে আমরা যে বিন্যাস দেখেছি, এই বিন্যাসটার কথার অর্থ ছিল হচ্ছে সাজানো। যেমন তোমাকে যদি বলা হয় যে ABC, এই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যাকে আমি হচ্ছে কতভাবে সাজাতে পারি? ABC, CBA, BCA, CAB, ACB, BAC। আচ্ছা, তো এই 3টা সংখ্যাকে ABC, 3টা সংখ্যাকে আমি হচ্ছে মোট 6 উপায়ে সাজাতে পারতেছি। অর্থাৎ এক্ষেত্রে আমার বিন্যাস কত হচ্ছে? বিন্যাস হচ্ছে আমার মোট 6। কিন্তু সমাবেশ বলতেছে না, এই পুরোটা মিলে আমার হচ্ছে একটা সমাবেশ। কারণ সমাবেশ দেখবে যে ওর ভেতর আমি হচ্ছে যে 3টা সংখ্যা আছে কি না। হ্যাঁ, এখানে দেখো যে প্রত্যেকটার ভেতর আমার হচ্ছে 3টা সংখ্যায় আমার হচ্ছে আছে। তো এটা আসলে হচ্ছে সমাবেশ, আসলে হচ্ছে এভাবে আসলে মিন করে যে সমাবেশ শুধু দেখবে যে সে শাস্তি তাদের ভেতর কতভাবে বিন্যস্ত হলো, এটা নিয়ে আসলে হচ্ছে কোনো এর মাথা ব্যথা নেই। এই শুধু দেখবে যে হ্যাঁ, যে সংখ্যাগুলো চাচ্ছে সেই সংখ্যাগুলো শুধু আছে কি না। এটা হচ্ছে আমার আসলে সমাবেশটাকে মিন করতেছে। তো এটাকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি আরেকটা উদাহরণ দিই। যেমন হচ্ছে ধরো ওয়ার্ক একটা শব্দ। এই ওয়ার্কটাকে আমি যদি বিভিন্ন অর্ডারে যদি সাজাই, যেমন হচ্ছে WROK যদি সাজায়, বা হচ্ছে ROWK, এভাবে যদি সাজাতে থাকে, তো দেখো হচ্ছে আসলে মিনিংগুলো আমার হচ্ছে এখানে চেঞ্জ হয়ে আসতেছে। তো আসলে যখন আমার মিনিংগুলো চেঞ্জ হয়ে আসতেছে, তো তখন আমি বুঝবো যে হ্যাঁ, এটা হচ্ছে আমার বিন্যাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাকে বিন্যাস মিন করতেছে যে আসলে বিন্যাস মানে কি? সাজানো। যতভাবে আমি সাজাতে পারি ততভাবে তো এক একটা সংখ্যা গঠন হচ্ছে। তো এটা আসলে হচ্ছে বিন্যাস। যে আর একটা উদাহরণ দিয়ে যদি বলি যে 75 একটা হচ্ছে কি, 75 একটা হচ্ছে নাম্বার। তো এই 75 নাম্বারকে যদি আমি হচ্ছে উল্টাপাল্টা করে সাজাই যে 5, 7, তো আসলে মিনিংটা যখন চেঞ্জ হয়ে আসতেছে, তো এটা আসলে আমার হচ্ছে বিন্যাসটাকে মিন করতেছে। অর্থাৎ যখন আমার হচ্ছে মিনিংগুলো চেঞ্জ হয়ে আসতেছে, তখনই আমার হচ্ছে আমি যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার বিন্যাস। তো দেখো এখানে যখন আমি সাজাচ্ছি, এক একটা করে মিনিংগুলো আমার হচ্ছে চেঞ্জ হয়ে আসতেছে, তো এটা হচ্ছে আমার বিন্যাস। তো বিন্যাস আসলে এর আগে অনেকগুলো উদাহরণ দিয়েছি। তো আসলে কিভাবে আমি হচ্ছে বুঝতে পারি যে এটা বিন্যাস কি না, বিন্যাসের ম্যাথ করার যে সহজ যে রুলগুলো ছিল। 1 নাম্বার, সাজানো, সংখ্যা গঠন, ম্যাথের ভেতর যদি এখানে বলা হয়ে থাকে যে সাজাও, সংখ্যা গঠন করো, বা চক্রাকারে কোনো কিছু করো, সেই ধরনের ক্ষেত্রে আমি হচ্ছে বুঝবো যে হ্যাঁ, এটাকে আমাকে হচ্ছে বিন্যাসের ম্যাথ করতে হয়েছিল। আচ্ছা, আর সমাবেশটাকে কী মিন আচ্ছা, সমাবেশ থেকে আমি কী বুঝি সেটাকে ক্লিয়ার করে দিই। তো সমাবেশ মানে হচ্ছে যে আসলে হচ্ছে বেছে নেওয়ার। এখানে আছে মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না। যেমন ধরো হচ্ছে একটা ত্রিভুজ যদি থাকে, যে ত্রিভুজ ABC, এটাকে আমি এভাবে লিখতে পারি যে ত্রিভুজ ABC, ত্রিভুজ BAC, ত্রিভুজ CAB।
এটা আসলে কিন্তু ওই তিনটাই কিন্তু দেখো হচ্ছে একটা ত্রিভুজই মিন করতেছে, অর্থাৎ আমি হচ্ছে বিভিন্ন অর্ডারে সাজাচ্ছি কিন্তু হচ্ছে আমার টোটাল যে মিনিং সে টোটাল মিনিং কিন্তু একই থাকে, হ্যাঁ এটা হচ্ছে এই একটা নির্দিষ্ট ত্রিভুজটাকে বোঝাচ্ছে। তো এটাই হচ্ছে আমার হচ্ছে সমাবেশের কাজ। আচ্ছা, তো এটা হচ্ছে আমার হচ্ছে আসলে সমাবেশের কাজ। আর সমাবেশের কারণ হতে সমাবেশ হওয়ার কারণেই আসলে এর কোনো টোটাল কোনো মিনিং আসলে হচ্ছে চেঞ্জ হচ্ছে না। তো ম্যাথ করার ক্ষেত্রে কীভাবে বুঝবো যে এটা হচ্ছে সমাবেশের ম্যাথ? তো সেক্ষেত্রে আমি বলি যে এক বাছাই সংখ্যা ত্রিভুজ বহুভুজ গঠন তো বাছাই সংখ্যা ত্রিভুজ গঠন বহুভুজ গঠন দল গঠন কমিটি গঠন ইত্যাদি যদি থাকে দেন আমরা এখান থেকে বুঝে নেব যে হ্যাঁ এটাকে আমাকে সমাবেশের ম্যাথ করতে হবে। আচ্ছা, তো সমাবেশের ম্যাথ করার আগে আমরা চলো দেখে আসি যে এনসিআর এর মানে কি। এনসিআর, আচ্ছা এনসিআর কথার অর্থ হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক বস্তু কত উপায়ে বাছাই করা যায়। আচ্ছা, তো এনসিআর এর একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেটা হচ্ছে এনসিআর ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আবার কিছুক্ষণ আগে যে বিন্যাসের ম্যাথ করার ক্ষেত্রে যে আমি এনপিআর দেখাইছিলাম, এই এনপিআর যে ম্যাথমেটিক্যাল টার্ম সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে যেটা বলতে পারি যে এটাকে যদি আমি হচ্ছে এনপিআর দিয়ে লিখি তবে এনপিআর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর, অর্থাৎ এনপিআর ইকুয়াল এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। আর এটা আমার কি মিন করতেছিল? এটা মিন করতেছিল আমার বিন্যাস, এবং আর এটা মিন করে আমার হচ্ছে সমাবেশ। আর ফ্যাক্টোরিয়াল আর এটা আমার কি মিন করে? এই মিন করে হচ্ছে যে আর সংখ্যক বস্তু নিজেদের ভেতর কতভাবে সাজতে পারে। যেমন হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে আমি কী বুঝতে পারি যে কোনো যখন 5টা সংখ্যা যদি থাকতো তো 5টা সংখ্যা নিজেদের ভেতর কতভাবে সাজতে পারতো, সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ঠিক এরকম করে আমি বলতে পারি যে হ্যাঁ 8টার যদি সংখ্যা থাকে তো ওই 8টার সংখ্যা নিজেদের ভেতর ফ্যাক্টোরিয়াল আর উপায়ে নিজেদের ভেতর সাজতে পারে। তো এখান থেকে আমি এটা বলতে পারবো যে বিন্যাস ইকুয়াল সমাবেশ ইন্টু সাজানো। আচ্ছা, তো এখন এই সিম্পল কনসেপ্ট, এই কনসেপ্টটা দিয়ে আমি হচ্ছে এখন একটা অনেক বড় একটা ম্যাথ করে ফেলবো। তো এই কনসেপ্টটা ইউজ করে আমি হচ্ছে এখন একটা ছোট একটা ম্যাথ দেখে আসি। যে তোমাকে বলা হলো যে তোমার কাছে 17টা ব্যঞ্জন বর্ণ আছে এবং তোমার কাছে 5টা স্বরবর্ণ আছে, এবং তোমাকে বলা হলো যে এই বর্ণগুলোর ভেতর থেকে তোমাকে 3টা ব্যঞ্জন বর্ণ ও 2টা স্বরবর্ণ ব্যবহার করে কতগুলো শব্দ তৈরি করা যায়। তো বলা হলো যে 3টা ব্যঞ্জনবর্ণ ওই 2টা স্বরবর্ণ ব্যবহার করে, তো এদের কী করতে হবে, এদের ভেতর থেকে আসলে 3টা ব্যঞ্জনবর্ণ এবং হচ্ছে 2টা স্বরবর্ণ ব্যবহার করে কতগুলো শব্দ তৈরি করা যায় সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি দেখলাম যে শব্দ গঠন করা মানে হচ্ছে আমার হচ্ছে বিন্যাসের ম্যাথ করতে হবে। তো বিন্যাসের ওই ম্যাথটাকে আমরা হচ্ছে একটু ঘুরাই করি। আসলে হচ্ছে প্রথমে আমি কী করবো যে এই 17টা ব্যঞ্জনবর্ণের ভেতর থেকে আমি প্রথমে 3টা ব্যঞ্জনবর্ণ আগে হচ্ছে বাছাই করে নেব। তো 17টা ব্যঞ্জনবর্ণের ভেতর থেকে 3টা ব্যঞ্জনবর্ণ আমি হচ্ছে কতভাবে বাছাই করতে পারি, 17C3 ইন্টু, তারপরে কি করব যে 5টা স্বরবর্ণ থেকে আমি হচ্ছে 2টা স্বরবর্ণ কতভাবে বাছাই করে আগে বাছাই করে নেই
5C2, এটা হচ্ছে আমার বাছাই করা, আর বাছাই করা হয়ে গেল। আর কিন্তু বিন্যাস সমান দেখো হচ্ছে সমাবেশ প্লাস সাজানো। তো আমি হচ্ছে অলরেডি সমাবেশের কাজটা করে ফেলেছি। এখন হচ্ছে আমার হাতে অঙ্ক আছে মোট বর্ণ আছে মোট 5টা। এখন এই 5টা বর্ণকে নিজেদের ভেতর যদি আমি সাজাই, তাহলে আমি হচ্ছে বিন্যাসটা কত সেটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ কতগুলো শব্দ তৈরি করা যায় সেটা আমি পেয়ে যাচ্ছি। ইন্টু 5টা বর্ণ নিজেদের ভেতর আমি হয়তো এত উপায় সাজাতে পারি 5 ফ্যাক্টরিয়াল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই মাঝখানে আমি হচ্ছে গুণ কেন দিলাম? এই গুণ কারণ আগেটার মতোই ঠিক গণনার গুণনবিধির মতোই আমি এটা বলতে পারি যে কতগুলো এটা হচ্ছে আসলে হচ্ছে প্রথমটা হচ্ছে বাছাই করা ছিল একটা অসম্পূর্ণ কাজ, তারপরে স্বরবর্ণ বাছাই করা ছিল আরেকটা অসম্পূর্ণ কাজ, এবং এই 5টা যে শব্দ সেই 5টা শব্দ নিজের ভেতর সাজানো ছিল আরেকটা অসম্পূর্ণ কাজ। এই 3টে অসম্পূর্ণ কাজ যখন আমি গুণ করে দিলাম, তো তখন হচ্ছে আমি হচ্ছে একটা সম্পূর্ণ কাজ পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট সমস্যাটা দেখিয়ে যে 4 জন ভদ্রমহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের কমিটি কত রকমের গঠন করা যায় যেন কমিটিতে কমপক্ষে একজন পুরুষ ও একজন মহিলা থাকে। তো এটা আসলে অনেক একটা ইজি ম্যাথ, কিন্তু এখানে আসলে হচ্ছে একটা বড় একটা কনসেপ্ট যেটা তোমাদের ভুল হয়ে থাকে। আমি সেটার জন্য ওটা যেন তোমাদের ভুল না হয় সেটার জন্য আমি হচ্ছে এই ম্যাথটা আমি দেখাতে চাচ্ছি। তোমাকে বলা হয়েছে যে 4 জন ওই কমিটি টোটাল ব্যক্তি আছে আমার হচ্ছে 10 জন, তাহলে আমার হচ্ছে এখানে ভদ্র মহিলা আছে আমার হচ্ছে 4 জন, তাহলে পুরুষ আছে আমার হচ্ছে মোট কয়জন? পুরুষ অবশ্যই আমার হচ্ছে মোট 6 জন পুরুষ আছে। আচ্ছা, তো কীভাবে কমিটি গঠন করা যায়? তো একটা ছক করে নেই। মহিলা হচ্ছে পুরুষ, আচ্ছা। তো প্রথম স্টেপে আমি দেখলাম, প্রথম স্টেপে আমি ধরে নিলাম যে হ্যাঁ একজন মহিলা নিলাম এবং পুরুষ আমি নিলাম হচ্ছে 4 জন। তো এখানে আমি হচ্ছে পুরুষ নিয়েছি হচ্ছে আমি হচ্ছে মোট 4 জন। তাহলে আমার এখানে সমাবেশটা কথা হচ্ছে প্রথম স্টেপের জন্য আমি হচ্ছে মোট কত উপায়ে এই কমিটিটা গঠন করতে পারি। দেখো যে 4 জন মহিলার ভেতর থেকে আমি নিচ্ছি হচ্ছে একজনকে, এবং হচ্ছে 6 জন পুরুষের ভেতর থেকে আমি হচ্ছে পুরুষ নিচ্ছি আমি হচ্ছে 4 জনকে। তাহলে মহিলা আমি বাছাই করে নিচ্ছি আমি হচ্ছে কত উপায়ে? 4C1 উপায়ে আমি হচ্ছে একজন মহিলাকে বাছাই করে নিচ্ছি, এবং এখান থেকে আমি পুরুষ বাছাই করে নিচ্ছি 6C4 উপায়ে একজন পুরুষকে আমি হচ্ছে এখান থেকে বাছাই করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমার মোট কত উপায়ে আমি হচ্ছে এই প্রথম স্টেপের জন্য দল গঠন করতে পারতেছি যে 4C1 ইন্টু 6C4, এই এত উপায় আমি হচ্ছে প্রথম স্টেপের জন্য আমি হচ্ছে এই দলটা গঠন করতে পারতেছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি এখানে 6C4, এই 6C4 না লিখে আমি তো এটাও লিখতে পারতাম যে 6P4। এটা আমি হচ্ছে কেন লিখলাম না? এটা না লেখার কারণটা হচ্ছে যে দেখো যে 6P4 এটা আমার আসলে কী মিন করতো? এটা মিন করতো যে 6 জন পুরুষের ভেতর থেকে 4 জন পুরুষ বাছাই করে নিয়ে ওই 4 জন পুরুষকে তাদের ভেতর কত উপায়ে সাজানো যায় সেটা। আসলে আমার হচ্ছে দল গঠনের করার ভেতর আসলে কোনো সাজানো আসলে কোনো এটা আসলে কোনো ফ্যাক্ট না। যেমন হচ্ছে যে ধরো হচ্ছে 1 2 3 4 এই 4টা যদি সংখ্যা রেখা থাকে, এই 4টা সংখ্যা রেখা আমাকে কিন্তু হচ্ছে যদি দল গঠন করে তাহলে হচ্ছে এই 4টা কিন্তু একসাথেই থাকলে একটা দল হয়ে যেতে। কিন্তু এই 4 জনকে যদি এরা অবস্থান যদি পরিবর্তন করে, এটা এখানে গেল, এটা এখানে এলো, এটা এখানে আসলো, এর মানে হচ্ছে তারা যদি 4 জন যদি বিন্যস্ত হয় তো দল কিন্তু ওই একই থাকতেছে, যেটা আমাকে হচ্ছে সমাবেশ মিন করতেছে। সমাবেশ কি মিন করতেছে? যে হ্যাঁ এখানে আমার হচ্ছে যে এই 4 জন যদি 4 জন থাকলেই হলো, এবং এই 4 জনকে আসলে তাদের ভেতর আসলে হচ্ছে সাজানো বা হচ্ছে এলোমেলো করা আসলে কোনো প্রয়োজন নেই। আমি সেজন্য আসলে এখানে আমি হচ্ছে বিন্যাসটাকে না নিয়ে আমি হচ্ছে সমাবেশটাকে নিয়েছি। আর এর প্রথম সমাবেশটাকে যখন আমি শুরু করি ঠিক তখন আমি হচ্ছে বলেছিলাম যে যখন দল গঠন করা সংক্রান্ত কোনো ম্যাথ থাকবে তখন আমি চোখ বন্ধ করে সমাবেশটা লিখব। আচ্ছা, তারপরের স্টেপে 2 নাম্বার স্টেপে আমি মহিলা নিলাম আমি হচ্ছে 2 জন, এবং হচ্ছে পুরুষ নিলাম আমি হচ্ছে 3 জন। তাহলে মোট কত উপায় গ্রহণ করতে পারি? 4 জনের ভেতর থেকে 2 জন মহিলা বাছাই করা যায় 4C2 ইন্টু হচ্ছে 6C3। 3 নাম্বার স্টেপ 3
2 4c3 ইন্টু 6c2, 4 নম্বর স্টেপ। মহিলা নিলাম 4 জন এবং পুরুষ নিলাম আমি 1 জন, টোটাল আসলো 4c4 ইন্টু 6c1। আচ্ছা, তো এখন দেখো যে এই এত উপায়ে, এই প্রত্যেকটা স্টেপে আমি হচ্ছে এই এত উপায়ে আমি হচ্ছে কমিটিগুলো গঠন করতে পারতেছি। আর এই সবগুলোই কিন্তু একটা সম্পূর্ণ কাজ, অর্থাৎ প্রথম স্টেপের জন্য আমি হচ্ছে কমিটি গঠনটা সম্পূর্ণ করলাম, দ্বিতীয় স্টেপের জন্য কমিটি গঠন সম্পূর্ণ, তৃতীয় স্টেপ তাই, এবং চতুর্থ স্টেপে এসে আমি কমিটি গঠনটাকে সম্পূর্ণ করে ফেলেছি। তাহলে কোনো সম্পূর্ণ আমি এর আগে যখন হচ্ছে গুণনের যোজন বিধি যখন আমি পড়াই, তখন সেখানে লেখা ছিল যে কোনো সম্পূর্ণ কাজের সবগুলো স্টেপ কিন্তু আসলে আমাকে যোগ করতে হবে। তাই আমি এই অ্যান্সার বের করার জন্য তো মোট কতভাবে আমি কমিটি গঠন করতে পারি, যে এই সম্পূর্ণ কাজগুলো আমি যদি যোগ করে দেই, তবে যে যোগফলটা হবে এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা আমি যোগ করলাম না, এটা তোমরা যোগ করে নিও। আচ্ছা, তো এখন ধরো যে তোমার কাছে কতগুলো বিন্দু আছে, সেই কতগুলো বিন্দু থেকে তুমি হচ্ছে কতভাবে একটা সরলরেখা গঠন করতে পারো এবং কতভাবে একটা ত্রিভুজ বা একটা পঞ্চভুজ তুমি গঠন করতে পারো। তো দেখো যে ধরো হচ্ছে একটা সরলরেখা গঠন করার জন্য আসলে মোট কয়টা বিন্দুর প্রয়োজন? অবশ্যই 2টা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে হচ্ছে দুইটা বিন্দু যদি যোগ করে দেই তাহলে হচ্ছে একটা সরলরেখা আমি হচ্ছে এখানে পেয়ে যাব। তো তোমাকে এখন যদি বলা থাকে যে তোমার কাছে আমার হচ্ছে n সংখ্যক বিন্দু আছে এবং n সংখ্যক বিন্দু থেকে মোট কয়টা সরলরেখা আমি হচ্ছে গঠন করতে পারি, তাহলে কি হবে যে আমি n সংখ্যক বিন্দু থেকে যদি আমি 2টা বিন্দু যদি বাছাই করে নিই, তাহলে কিন্তু 2টা বিন্দু বাছাই করা মানে হচ্ছে আমি একটা সরলরেখা পেতে পারি। অর্থাৎ সরলরেখার গঠন করার শর্ত হচ্ছে n সংখ্যক বিন্দু থেকে সরলরেখা গঠন করতে পারি, NC2 উপায়ে আমি হচ্ছে সরলরেখা করতে পারি। আর যদি বলো যে হ্যাঁ তুমি ত্রিভুজ কতভাবে গঠন করতে পারো, তো ত্রিভুজ গঠন করার জন্য আমার হচ্ছে কতগুলো বিন্দুর প্রয়োজন? অবশ্যই আমার 3টা বিন্দুর প্রয়োজন। তাহলে আমি n সংখ্যক বিন্দু থেকে আমি ত্রিভুজ গঠন করতে পারি, NC3 এত উপায় আমি হচ্ছে ত্রিভুজ। এবং পঞ্চভুজের ক্ষেত্রে অবশ্যই NC4, NC5। এবং হচ্ছে NC6 যদি হয় তাহলে আমার হচ্ছে ষষ্ঠভুজ, এইরকম করে আসলে চলতে থাকবে। নেক্সট আমাকে সমস্যা দিয়ে বলা হলো যে একটা পঞ্চভুজের কয়টা কর্ণ আছে। তো এটা আমি আসলে ভালোভাবে বোঝাই দিচ্ছি। ধরো তোমার কাছে একটা পঞ্চভুজ আছে, একটা পঞ্চভুজের অবশ্যই 5টা বাহু থাকে এবং তার শীর্ষবিন্দুগুলো অবশ্যই 5টা শীর্ষবিন্দু থাকবে। তো এখন এখানে দেখো যে 5টা শীর্ষবিন্দু আছে, এই 5টা শীর্ষবিন্দুর ভেতর থেকে আমি যদি 2টা শীর্ষবিন্দু বাছাই করি, তাহলে আমি হচ্ছে মোট কতগুলো আমি হচ্ছে এখানে সরলরেখা পাচ্ছি সেটা আমি কিন্তু এখানে থেকে পেয়ে যাব। তো ধরো আমার হচ্ছে এখানে 5টা শীর্ষবিন্দু আছে, তো আমি হচ্ছে 5টা শীর্ষবিন্দু থেকে যে কোনো 2টা শীর্ষবিন্দু বাছাই করতে পারি 5C2 উপায়। আচ্ছা, 5C2 উপায় যদি বাছাই করি তাহলে হচ্ছে একটা সরলরেখাগুলো কতগুলো হতে পারে আমি সেটা পেয়ে যাব। আর এই 5C2 এর ভেতরে আসলে হচ্ছে এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা, এটা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। ঠিক অনুরূপভাবে যে এই বাহুগুলো যেহেতু এখানে এর ভেতর অন্তর্ভুক্ত থাকবে, ঠিক অনুরূপভাবে এখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত আমার যে রেখা গেছে এটাও থাকবে, এখান থেকে যেটা এখানে আসছে এটাও থাকবে, এবং হচ্ছে এখান থেকে যেটা এখানে আসছে এটাও থাকবে এবং এটাও থাকবে। অর্থাৎ আমার এই যে টোটাল যে সরলরেখা, এই সরলরেখা কতভাবে থাকতে পারে সবগুলো কিন্তু আমি হচ্ছে 5C2 ভেতর আমি হচ্ছে পেয়ে যাচ্ছি। এখন তোমাকে বলা হলো যে যদি বলে যে কর্ণ কয়টা থাকতে পারে, তাহলে এই সরলরেখার ভেতর থেকে আমি হচ্ছে পঞ্চভুজের বাহু আছে কয়টা? পঞ্চভুজের বাহু আছে হচ্ছে আমার 5টা। এখন এই বাহুর সংখ্যাগুলো যদি আমি বিয়োগ দিয়ে দেই তাহলে আমি যেটা পাচ্ছি সেটা শুধুমাত্র আমার হচ্ছে কর্ণ সংখ্যা হচ্ছে। এইরকমভাবে আসলে হচ্ছে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ এরকম অনেক থাকতে পারে। তো আসলে তোমরা সিম্পলি এটা বের করতে পারবা। নেক্সট তোমাকে এরকম একটা চিত্র দেওয়া হলো যে উপরে আমার 4টা বিন্দু, নিচে 5টা বিন্দু, এবং বলা হলো যে এদের যোগ করে মোট কতগুলো ত্রিভুজ বানানো যায়। তো এখন তোমরা কীভাবে করবা? আচ্ছা, এভাবে তোমরা চিন্তা করতে পারো যে একটা ত্রিভুজ হতে হলে মোট আমাকে হচ্ছে কয়টা বিন্দু থাকতে হবে? অবশ্যই একটা ত্রিভুজ হতে গেলে আমাকে 3টা বিন্দু অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তো তোমাকে যদি আমি 5টা বিন্দু দিই, সেই 5টা বিন্দুর ভিতর থেকে আমি একটা ত্রিভুজ কতভাবে গঠন করতে পারবো?
যতভাবে ঠিক ততভাবে আমি গঠন করতে পারবো, ঠিক যতভাবে ওই 5টা বিন্দুর ভেতর থেকে আমি সেই 3টা বিন্দু আমি ঠিক যতভাবে বাছাই করে নিতে পারবো, ঠিক ততগুলো আমি হচ্ছে ত্রিভুজ এখানে পাচ্ছি। ঠিক অনুরূপভাবে এখানে দেখো আমার হচ্ছে এই উপরের 4টা এবং হচ্ছে নিচে 5টা। এখন এই টোটাল 9টা বিন্দুর ভেতর থেকে আমি যখন আমি 3টা বিন্দু যতভাবে বাছাই করতে পারবো, ঠিক ততভাবেই আমি হচ্ছে একটা ত্রিভুজ, এতভাবেই আমি হচ্ছে ত্রিভুজগুলো গঠন করতে পারবো। তাহলে মোট ত্রিভুজ গঠন করার উপায় হচ্ছে 9C3, অর্থাৎ উপর থেকে আমি হচ্ছে সবগুলো বিন্দু আছে হচ্ছে 5টা, সবগুলো বিন্দু আছে আমার হচ্ছে 9টা। এই 9টার ভেতর থেকে আমি হচ্ছে 3টা বিন্দু যতভাবে বাছাই করতে পারবো, ঠিক ততভাবেই আমি হচ্ছে একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে যে উপরে দেখো, উপরে আছে আমার 4টা বিন্দু কিন্তু একই সরলরেখা বরাবর আছে, এবং নিচে 5টা বিন্দু একই সরলরেখা বরাবর আছে। আর এটা কিন্তু আচ্ছা, এখন এই যে 9C3 এই সংখ্যাটা আমি নিলাম, এর ভেতরে আসলে এটাও কিন্তু অন্তর্ভুক্ত আছে যে উপরে 4টা বিন্দুর ভেতর 4টা বিন্দুর ভেতর থেকে 3টা বিন্দু কতভাবে বাছাই করে নিচ্ছি, সেটা কিন্তু আমার হচ্ছে এই 9C3 ভেতর অন্তর্ভুক্ত আছে। এবং নিচে যে আমি হচ্ছে একই সরলরেখা বরাবর যে 5টা বিন্দু আছে, সেই 5টা বিন্দুর ভেতর থেকে 3টা বিন্দু কতভাবে বাছাই করতেছি, সেটা কিন্তু আমার এই 9C3 বরাবর আছে। কিন্তু এখন এখানে তোমরা একটা চিন্তা করে দেখো যে উপরে যে 4টা বিন্দু আছে, এই 4টা বিন্দুর ভেতর থেকে আমি যদি যে কোনো 3টা বিন্দু তো আমি বাছাই করতে পারি, কিন্তু এই 3টা বিন্দু দিয়ে কি আসলে কখনো কি ত্রিভুজ গঠন করা সম্ভব? আসলে কিন্তু কখনো সম্ভব না, কারণ এই 4টা বিন্দু একই সরলরেখা বরাবর আছে। এবং নিচে দেখো যে 5টা বিন্দু আছে, এই 5টা বিন্দু একই সরলরেখা বরাবর আছে, এবং এদের দিক কিন্তু আসলে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব না। কাজেই আমি যদি এই টোটাল নাম্বারের ভেতর থেকে আমি যদি উপর থেকে আমি যদি 4C3 এবং নিচে থেকে আমি যদি 5C3 যদি বিয়োগ দিয়ে দেই, তাহলে আমি হচ্ছে টোটাল এতগুলো ত্রিভুজ গঠন করতে পারি, এটা আমি বলে দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে কমপক্ষে একটি টপিক। আচ্ছা, তো এই টপিকটা শুরু করার আগে আমি হচ্ছে তোমরা যারা হচ্ছে এখনও দ্বিপদী উপপাদ্য করেছো, তো সেই দ্বিপদী উপপাদ্যের একটা থিওরি আমি এখানে লিখতেছি যে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট NCn ইজ ইকুয়াল টু দি পাওয়ার n। এটা তোমরা আসলে প্রমাণ করবা। আচ্ছা, তো এখান থেকে আসলে হচ্ছে কি মিন করা যায় যে NC0 এর মানে হচ্ছে n সংখ্যক বস্তু থেকে 0 সংখ্যক বস্তু কতভাবে বাছাই করা যায়। আর NC0 যে মান, সেই NC0 মানটা হচ্ছে আমার 1। কাজেই আমি যদি NC0টাকে যদি ওই পাশে পার করে দিয়ে লিখি, তাহলে আমি লিখতে পারবো -1, কারণ NC0 মান হচ্ছে 1। আচ্ছা, NC1 কথার অর্থ হচ্ছে n সংখ্যক বস্তু থেকে, n সংখ্যক জিনিস থেকে একটি বস্তু এতভাবে বাছাই করা যায়। NC2 মানে হচ্ছে 2টা বস্তু এতভাবে বাছাই করা যায়। NC3 মানে 3টে বস্তু এতভাবে বাছাই করা যায়। আচ্ছা, তো এখান দিয়ে দেখো যে একটা জিনিস কিন্তু আমার চলে আসতেছে যে কমপক্ষে একটি বস্তু কতভাবে বাছাই করা যায়, সেটাই আসলে তার থিওরি হচ্ছে এটা। কারণ হচ্ছে আমি একটা বস্তু বাছাই করছি, আমি 2টা বস্তু করছি, 3টা বস্তু করছি, আমি 4টা বস্তু করছি, ডট। এবং তার মানে হচ্ছে আমি কমপক্ষে একটা করছি। এবারে একটা বেশি করলেও সমস্যা নাই, 2টা করলেও সমস্যা নাই, 3টা করলেও সমস্যা নাই, আমার তো কমপক্ষে একটা তো আমার আছেই। সে এটার থিওরি হচ্ছে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। আচ্ছা, তো একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে আমি যদি একটা প্রকাশ করি যে তোমার বইয়ের যে উদাহরণের ম্যাথ আছে, প্রশ্নটা হচ্ছে একজন ব্যক্তির 7 জন বন্ধু আছে, সে কতভাবে কমপক্ষে একজনকে দাওয়াত দিতে পারে। অর্থাৎ তার মানে হচ্ছে তার কমপক্ষে একজনকে দিতে হবে, সে একজনের বেশিও দিতে পারে, 2 জনকেও দিতে পারে, 3 জনকেও দিতে পারে, এক্ষেত্রে আসলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে 7 জনের ভেতর থেকে সে আসলে একজনকে বাছাই করে দাওয়াত দিবে, সেটা হচ্ছে 7C1 উপায়ে। অথবা সে আর একটা কাজ করতে পারে যে না, সে 2 জনকেও দাওয়াত দিতে পারে, 7C2, 3 জনকে দিলেও তার কোনো সমস্যা নাই, কারণ কমপক্ষে একজন তো ওখানে হয়ে আছে। 7C4 প্লাস ডট 7C7, একবারে সে 7 জনকেও দাওয়াত দিতে পারে। আর এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 7-1। অর্থাৎ আমি হচ্ছে ডাইরেক্টলি এটা বলে দিতে পারতাম যে সে কমপক্ষে একজনকে দাওয়াত দিতে পারে 2 টু দি পাওয়ার 7-1 উপায়ে।
নেক্সট এরকম আরেকটা সিম্পল প্রবলেম যে 5টি স্বরবর্ণ হতে কমপক্ষে একটি স্বরবর্ণ কত উপায়ে বাছাই করা যায়, যেহেতু বলা হয়েছে কমপক্ষে একটি, অর্থাৎ 2⁵ - 1। আচ্ছা, এখন সমাবেশের এই পর্যায়ে এসে আমরা কিছু সমস্যাগুলো দেখব। প্রথম সমস্যাতে বলা হয়েছে যে n সংখ্যক বৃত্তের মধ্যে ছেদ সংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো আচ্ছা, এখন দেখো যে আমরা জানি যে দুইটা বৃত্তের মধ্যে আসলে মোট ছেদ সংখ্যা কয়টা থাকে। দুইটা বৃত্তের মধ্যে আসলে দুইটা ছেদ সংখ্যা থাকে, কারণ হচ্ছে দুইটা বৃত্ত, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, যদি পরস্পরকে ছেদ করে অবশ্যই হচ্ছে তাদের মধ্যে ছেদ সংখ্যা আমার হচ্ছে দুইটা পয়েন্টে তারা ছেদ করবে। এখন আমাকে যদি বলা হয় যে হ্যাঁ এখন n সংখ্যক বৃত্তের মধ্যে বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে মোট ছেদ সংখ্যা কত হবে, এই ক্ষেত্রে আমি কী করবো যে n সংখ্যক বৃত্ত থেকে আমি যে কোনো দুইটা বৃত্ত প্রথমে আমি বাছাই করে নিলাম, এবং এই দুইটার বৃত্তের মধ্যে বাছাই করে নেওয়ার পরে তারপরে ওই দুইটা বৃত্তের মধ্যে ছেদ সংখ্যা কত 2, সেই 2 তাকে গুণ দিয়ে দিলে আমি হচ্ছে মোট ছেদ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে যে NC2 × 2, কারণ দেখো n সংখ্যক বৃত্ত থেকে আমি হচ্ছে প্রথমে আমি যে কোনো দুইটা বৃত্ত বাছাই করে নিছি। এখন দুইটা বৃত্ত বাছাই করে নেওয়ার পরে দুইটা বৃত্ত পরস্পরকে আসলে হচ্ছে দুইটা পয়েন্টে ছেদ করতেছে, তাই এর মধ্যে ছেদ সংখ্যা হচ্ছে NC2 × 2। নেক্সট n সংখ্যক রেখার মধ্যে ছেদ সংখ্যা, ঠিক আগেরটার মতোই যে দেখো যে দুইটা সরলরেখা কিন্তু আসলে পরস্পরকে যদি ছেদ করে তবে তাদের একটা মাত্র ছেদবিন্দু থাকে, অর্থাৎ আমি এটা বলতে পারি যে দুইটা সরলরেখার ছেদ সংখ্যা মাত্র হচ্ছে একটা। কাজেই আমি যদি n সংখ্যক সরলরেখার ভেতর থেকে যদি দুইটা সরলরেখা যদি বাছাই করে তার সাথে যদি 1 গুণ করে দেই তাহলে আমি হচ্ছে পেয়ে যাচ্ছি যে n সংখ্যক রেখার মধ্যে ছেদ সংখ্যা কত, সেটা হচ্ছে NC2 × 1। আমি হচ্ছে যে কোনো দুইটা সরলরেখা আগে বাছাই করে নিলাম এবং তাদের মধ্যে ছেদ সংখ্যা হচ্ছে আমার 1, সেই 1 সেটাকে গুণ দিয়ে দিলাম। আচ্ছা, n সংখ্যক বৃত্ত ও r সংখ্যক রেখার মধ্যে ছেদ সংখ্যা কত। আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা বলবো যে আচ্ছা একটা জিনিস এখান থেকে তোমরা দেখো যে একটা বৃত্ত এবং হচ্ছে একটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে তাদের মধ্যে ছেদ সংখ্যা হচ্ছে মাত্র 2টা। আচ্ছা, ঠিক এই একই রকমভাবে আমি বলে দিতে পারি যে n সংখ্যক বৃত্ত থেকে আমি প্রথমে একটা বৃত্ত চুজ করব এবং r সংখ্যক সরলরেখার ভেতর থেকে আমি একটা সরলরেখা চুজ করব এবং তার সাথে যদি আমি হচ্ছে 2 গুণ দিয়ে দিই তাহলে আমি এদের পেয়ে যাচ্ছি এদের মাঝে কতগুলো ছেদ সংখ্যা হতে পারে তার সেটা, অর্থাৎ এর অ্যান্সারটা হচ্ছে প্রথমে আমি n সংখ্যক বৃত্ত থেকে একটা বৃত্ত আমি হচ্ছে চুজ করে নেব NC1 × r সংখ্যক রেখার ভেতর থেকে একটা সরলরেখা আমি চুজ করে নিলাম RC1 × 2। 4 নম্বর প্রবলেমে বলা হয়েছে যে n সংখ্যক লোকের মধ্যে শুভেচ্ছা বিনিময় অথবা হ্যান্ডশেক সংখ্যা। আচ্ছা, একজন লোক, আচ্ছা একটা হ্যান্ডশেক করতে গেলে আসলে কয়জন লোক প্রয়োজন, অবশ্যই একটা হ্যান্ডশেক করতে গেলে অবশ্যই 2 জন লোক প্রয়োজন। আমি দাঁড়িয়েছি, তুমি দাঁড়িয়েছো, আমি হচ্ছে হ্যান্ডশেক যদি করি তবে 2 জন মিলে একটা হ্যান্ডশেক বা একটা শুভেচ্ছা বিনিময় করতে পারবো। তাই n সংখ্যক লোকের ভেতর থেকে আমি যদি 2টা লোককে যদি বাছাই করে নিই তবে সেটাই হচ্ছে তাহলে আমার শুভেচ্ছা বিনিময় বা হ্যান্ডশেকের সংখ্যা হচ্ছে, তাহলে দেখো যে শুভেচ্ছা বিনিময়ের সংখ্যা হচ্ছে NC2। আচ্ছা, এখন n সংখ্যক খেলার ফলাফল কত হতে পারে। আচ্ছা, তো একটা জিনিস দেখো যে একটা খেলার ফলাফল কত হতে পারে। ধরো ব্রাজিল আর আর্জেন্টিনা দুইটা টিম খেলতেছে, তো ফলাফল কী হতে পারে, হয় ব্রাজিল জিতবে, নয় আর্জেন্টিনা জিতবে, নয় ম্যাচটা ড্র হবে। অর্থাৎ একটা খেলার ফলাফল হচ্ছে আমার 3টা, একটা খেলার ফলাফল হচ্ছে আমার 3টা, 2টা খেলার ফলাফলও হচ্ছে আমার 3টা, তারপরে খেলার ফলাফল হচ্ছে আমার 3টা, এরকম ডট 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 করে n সংখ্যক খেলার ফলাফল তাহলে আমার হচ্ছে কত হচ্ছে n সংখ্যক খেলার ফলাফল 3⁴n। নেক্সট এখন আমরা দেখব যে বিন্যাস সমাবেশ মিশ্রিত সমস্যা। যে প্রথমটা বলা হয়েছে 10 জন ব্যক্তি হতে 4 জনকে কত উপায়ে সাজানো যাবে। তার মানে হচ্ছে তোমাকে 10 জন ব্যক্তি দেওয়া আছে, সেখান থেকে আমাকে হচ্ছে 4 জনকে নিয়ে আমি কতভাবে 4 জনকে সাজাতে পারি। তো আসলে এটা কি, যেহেতু বলে দিছি যে হ্যাঁ কত উপায়ে সাজানো পারে, তো এটা আসলে দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা হচ্ছে আসলে একটা কি, এটা অবশ্যই একটা বিন্যাসের সমস্যা। কারণ বিন্যাসের সমস্যা থেকে যদি সাজানো থাকে তবে এটা তো আমি জানি যে হ্যাঁ এটা বিন্যাসের সমস্যা। তো আমরা আচ্ছা
আমরা কিন্তু একটা থিওরি মনে হয় অলরেডি শিখেছি যে বিন্যাস সমান সমাবেশ ইন্টু সাজানো, তাই না? আচ্ছা, তো দেখো যে 10 জন ব্যক্তি হতে আমি 4 জন ব্যক্তিকে আমি হচ্ছে কতভাবে আমি হচ্ছে বাছাই করে নিতে পারতেছি, সেটা কিন্তু আমাকে হচ্ছে সমাবেশটা মিন করতেছে। অর্থাৎ আমি 10 জন ব্যক্তি হতে 4 জনকে আমি বাছাই করে নিতে পারবো 10C4 উপায়ে আমি হচ্ছে তাদেরকে বাছাই করে নিলাম। ধরো ওই 10 জনের ভেতর থেকে আমি 10C4 উপায়ে আমি এই 4 জনকে আমি বাছাই করে নিছি। এখন এটা কিন্তু আসলে হচ্ছে সমাবেশ হয়ে গেল। আমি কিন্তু তাদেরকে হচ্ছে এখনও সাজাই নাই, অর্থাৎ আমি হচ্ছে এখনও তাদের ভেতরকে আসলে বিন্যস্ত করে নাই। এখন এই 4 জন ব্যক্তি 4 জনের ভেতর কত উপায় বিন্যস্ত হতে পারে? এই 4টা কলাম 4টার ভেতর 4টার সাথে বিন্যস্ত হতে পারে মোট ফ্যাক্টরিয়াল 4 উপায়ে। তাই আমি যদি এর সাথে যদি 4 ফ্যাক্টরিয়াল যদি গুণ করে দেই, তাহলে আমি পেয়ে যাচ্ছি যে টোটাল আমার বিন্যাস, অর্থাৎ টোটাল এত উপায়ে আমি হচ্ছে এই 4 জন ব্যক্তিকে সাজাতে পারি। নেক্সট প্রবলেমটা বলা হয়েছে যে 10 জন ব্যক্তি হতে 4 জনকে কত উপায়ে সাজানো যাবে, যেখানে আবুল সর্বদাই থাকবে। তার মানে হচ্ছে এই একটা ধরো হচ্ছে 4টা ঘর আছে, এই 4টা ঘরে যে কোনো একটা ঘরে আবুল সর্বদাই থাকবে। এটা যদি আবুল হয় তো এই 4টা ঘরে, এই 4টা ঘরের ভেতর একটা ঘরের ভেতর আবুল সর্বদাই থাকবে। এখন এক্ষেত্রে আমি কী করব? এক্ষেত্রে আমি হচ্ছে বাছাই করে নিতে হবে মোট 3 জনকে আমি হচ্ছে মোট বাছাই করে নেব। কাছে 3 জনকে কয়জনের ভেতর থেকে বাছাই করব? অবশ্যই 9 জনের ভেতর থেকে বাছাই করব। আবুলকে বাদ দিয়ে আমি হচ্ছে 9 জনের ভেতর থেকে 3 জনকে প্রথমে আমি বাছাই করে নিব। তাহলে আমি হচ্ছে টোটাল সংখ্যা পেয়ে যাচ্ছি হচ্ছে 4, অর্থাৎ 9C3। এই উপায়ে আমি হচ্ছে এই 10 জনের ভেতর থেকে আমি হচ্ছে 3 জনকে আমি বাছাই করে নিলাম। ধরো হচ্ছে 3 জনকে বাছাই করে আমি হচ্ছে এখানে রাখলাম। এখন একটা ঘরে তো আবুল আছে, সেই জন্য আবুলের হিসাবটা আমি এখানে বাদ দিয়ে আমি হচ্ছে 10-এর ভেতর থেকে 1 মানে হচ্ছে 9 বাদ দিয়ে আমি হচ্ছে 9C3 লিখছি। এখন এটা হচ্ছে শুধুমাত্র সমাবেশ, কিন্তু আমি তো তাদেরকে এখনও সাজাই না। এখন এই 4 জনকে তাদের ভেতর কত উপায়ে সাজানো যায়? 4 জনকে অবশ্যই তাদের ভেতর 4 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। আর লাস্ট প্রবলেমটা বলা হয়েছে যে 10 জন ব্যক্তি হতে 4 জনকে কত উপায়ে সাজানো যাবে, যেখানে আবুল সর্বদাই বাদ থাকবে। তার মানে এই প্রবলেমটাতে আবুলকে বাদ দিয়ে আমাকে হিসাব করতে হবে। অর্থাৎ আমার যে আগে ছিল 10 জন, ওই 10 জনের ভেতর থেকে আবুলকে যদি আমি বাদ দিই, তাহলে আমার হাতে থাকবে হচ্ছে মোট 9 জন ব্যক্তি। অর্থাৎ এখন এই টোটাল 9 জন ব্যক্তির ভেতর থেকে আমাকে 4 জনকে বাছাই করে নিয়ে তাদের ভেতর আবার সাজাতে হবে। তাহলে আবুল যদি সর্বদাই বাদ থাকবে, তাহলে হচ্ছে 9C4 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, এত উপায় আমি সাজাতে পারি। নেক্সট বলা হয়েছে যে প্রফেসর শব্দ থেকে 4টি শব্দ কতভাবে বাছাই করা যায়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমাদের বোর্ড পরীক্ষা সহ কলেজ পরীক্ষাতে যে কোনো জায়গায় যাও, অ্যাডমিশন টেস্টে যাও, এই প্রবলেমটা তোমরা ফেস করতে পারবা। তো এখন আমি তোমাদের নিয়ম শেখাচ্ছি যে যখন তোমরা দেখবা যে কোনো শব্দের ভেতর কোনো বর্ণ 2বার আছে, দেন তোমরা একটা নিয়ম ফলো করবা যে প্রথমে সিম্পল বর্ণগুলো কয়টা আছে সেটাকে লিখবা। প্রথমে আছে PFE, তারপরে দেখো আর আছে আমার 2বার, এটাকে আমি হচ্ছে একটা ব্র্যাকেটে রাখলাম। এস আছে 2বার, একটাতে রাখলাম, এবং ও আছে 2বার, এটাকে একটাতে রাখলাম। আচ্ছা, তো এখন তোমাকে যদি বলা হয় যে এখান থেকে আমার 4টি শব্দ কতভাবে বাছাই করা যায়, এটা আসলে হচ্ছে কতগুলো কেসে বিভক্ত। কেস নাম্বার 1 হচ্ছে সবগুলোই বর্ণই ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমি এই ভিন্ন এখান থেকে আমি হচ্ছে 4টা বর্ণ বাছাই করে নেব যেন সবগুলোই আমার ভিন্ন ভিন্ন হয়। সবগুলো ভিন্ন, তাহলে আমার সমাবেশ কি হবে?
সমাবেশ হচ্ছে। আচ্ছা, এখানে দেখো যে ভিন্ন ভিন্ন আমার মোট কয়টা বর্ণ আছে সেটা আমি প্রথমে দেখি। ভিন্ন ভিন্ন আমার 1 2 3 4 5 6 মোট 6টা বর্ণ আছে যেগুলো ভিন্ন ভিন্ন। আমি হচ্ছে এই ডবলগুলোকে কাউন্ট কেন করতেছি না, কারণ হচ্ছে এটা তো ডবল করে আছে, এদেরকে আসলে হচ্ছে কাউন্ট করার ভিন্ন ভিন্ন হওয়ার মানে হচ্ছে একটা বর্ণ একবারই থাকবে। আমি সেজন্যে হচ্ছে এটাকে আসলে হচ্ছে এই একটা বক্সের ভেতরে রেখে দিছি। তো সমাবেশ তাহলে আমার কি হবে যে 6টা ভিন্ন ভিন্ন বর্ণর ভেতর থেকে আমি হচ্ছে 4টাকে আমি কাউন্ট করব 6 C4 এত উপায়। নেক্সট 2 নাম্বার কেসটা আমার হতে পারে যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। দুটি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন। তার মানে দেখো যে আমার এই দুটি একজাতীয় বর্ণ যদি আমার হতে চায় তাহলে এই তিনটার ভেতর থেকে অবশ্যই আমাকে হচ্ছে যে কোনো একটা একটা বক্স নিতে হবে, তাহলে দুটি বর্ণ একজাতীয় আমি হচ্ছে পেয়ে যাব। তাহলে দেখো এই তিনটার ভেতর থেকে আমি হচ্ছে একটা কীভাবে বাছাই করি, 3C1। ধরো যে এখান থেকে আমি হচ্ছে প্রথম যে আরটা সেই আরটাকে আমি হচ্ছে নিছি, তাহলে এটা বাদ দিয়ে থুয়ে আমার হচ্ছে মোট ভিন্ন বর্ণ আর টোটাল কয়টা আছে, একটা তো আমার দুইটা আর ডবল আর্ট তো আমার হচ্ছে এখানে চলে আসলো। তারপরে ভিন্ন বর্ণ আমার এখানে মোট কয়টা আছে, যে 1 2 3 আর বাদ দিয়ে 4 5, এবং এই 5টা ভিন্ন বর্ণ ভেতর থেকে আমার হচ্ছে বাকিগুলো ভিন্ন, অর্থাৎ আর লাগে হচ্ছে 2টা বর্ণ, অর্থাৎ 5টা ভিন্ন বর্ণের ভিতর থেকে আমার হচ্ছে 2টা ভিন্ন বর্ণ আসে 5C2। এই এত উপায়ে 3 নম্বর যে কেস হতে পারে দুটি একজাতীয় এবং দুটি অপর একজাতীয়। দুটি একজাতীয় এবং দুটি অপর একজাতীয়, তার মানে আমি যে 4টা বর্ণ নেব সেই 4টা বর্ণের ভেতর হয় আমার হচ্ছে ডবল এস থাকবে বা ডবলও থাকবে, বা ডবল আর থাকবে ডবল এস থাকবে। অর্থাৎ আমাকে যেটা করতে হবে যে এই তিনটা যে বক্স, এই তিনটা বক্সের ভেতর থেকে আমি যদি 2টা বক্সকে যদি চুজ করে নেই তাহলে আমার হচ্ছে কাজ শেষ। অর্থাৎ আমি পেয়ে যাব হচ্ছে দুটি একজাতীয় এবং হচ্ছে দুটি অপর একজাতীয়, অর্থাৎ এই তিনটার ভেতর থেকে আমি 2টা বাছাই করতে পারবো, 3C2 এত উপায়। আচ্ছা, এই গেল হচ্ছে আমার বাছাই করা। এখন তোমাকে যদি বলে যে এদের ভেতর থেকে যে প্রভেদের শব্দ থেকে 4টি বর্ণ বাছাই করে কতভাবে শব্দ গঠন করা যায়। আচ্ছা, শব্দ গঠন করা অর্থই হচ্ছে একে সমাবেশ করতে হবে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা জেনে আসলাম যে সমাবেশ মানে হচ্ছে বিন্যাস ইন্টু তাদের মাঝে সাজানো। আমরা এখানে হচ্ছে শুধুমাত্র বিন্যাস করলাম, এখন তাদের এই সংখ্যাগুলোকে যদি তাদের মাঝে যদি আবার যদি সাজাই তাহলে কিন্তু আমরা হচ্ছে সমাবেশ বা হচ্ছে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করতে পারবো। অর্থাৎ শব্দ গঠন করা যায় কত উপায়ে, এই যে আমরা লিখলাম যে 6C4 আমরা তো সমাবেশ পেলাম, ইন্টু মোট শব্দ আছে আমার হচ্ছে 4টা, যেহেতু 4টা ভিন্ন ভিন্ন অর্থাৎ এর সাথে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। 2 নম্বরে বলা হয়েছে দুটি একজাতীয় এবং হচ্ছে বাকিগুলো ভিন্ন, অর্থাৎ সমাবেশ আমি প্রথমে লিখি 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু আমার মোট 4টা বর্ণ আছে তাই এর সাথে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ, ডিভাইড বাই যেহেতু বলা হয়েছে যে দুটি একজাতীয় বর্ণ তাই একে 2 দ্বারা ভাগ, এবং পরে বলা হচ্ছে দুটি একজাতীয় এবং হচ্ছে দুটি অপর একজাতীয়, অর্থাৎ 3C2 সাথে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমি যদি এই টোটাল সমাবেশগুলোকে যদি যোগ করে দিই তাহলে আমি প্রথম অ্যান্সার পেয়ে যাচ্ছি যে এতভাবে বাছাই করা যায়, কারণ হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে একটা সম্পূর্ণ কাজ, আর সম্পূর্ণ কাজের স্টেপগুলো আসলে যোগ করে আমি হচ্ছে টোটাল কাজটা আমি হিসাব করতে পারবো। আর যদি বলে যে মোট কতগুলো শব্দ গঠন করা যায়, জাস্ট এই পাশেরগুলো সবগুলোকে আমি শুধু যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো বিন্যাস সমাবেশের লেকচার আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর সবসময় আমি প্রত্যেক লেকচারের শেষে যেটা বলে যে তোমাদের আসলে মেইন বইটাকে বেশি করে ফলো করা উচিত। তো সবার জন্য শুভকামনা রইল।